ওকে, তাহলে টপিকের নাম কি? অ্যানিলিডা। তাহলে আমাদের ফাইলাম 6 অর্থাৎ ষষ্ঠ পর্বের নাম কি? অ্যানিলিডা। অ্যানিলিডার পরে কি কি আছে? আর্থ্রোপোডা, তারপর অ্যাকানোডার্মাটা, কর্ডাটা। তো অ্যানিলিডা নর্মালি পরীক্ষাতে তোমার সৃজনশীল প্রশ্নের মধ্যে মাঝে মাঝে দিয়ে দেয়, ভালো। কিন্তু এখান থেকে এমসিকিউ ছাড়া তোমার কোনো কোয়েশ্চেন হবে না। মানে কোয়েশ্চেন হবে না বলতে, সুন্দর একটা প্রশ্ন বানাইতে গেলে এখান থেকে একটা দুটো এমসিকিউ থাকবেই, বুঝছো? এবং তোমাদের কলেজের হাফ ইয়ারলি পরীক্ষাতে 3টা কোয়েশ্চেন বলে দেবো এই টপিক থেকে, মিনিমাম একটা দুটো থাকবে সব কলেজে, এটা মাথায় রাখবা। এখন চলে আসলে অ্যানিলিডা। এখন অ্যানিলিডা এর বানান যদি আমরা দেখি, নাম অ্যানি, বানান কি? এ এন এন ই, অ্যানি। তারপর কি আছে? লিডা। এখন এই লিডা, এই পুরা নামটা আসলে অ্যানিল, এলটার সাথে কানেক্টেড হয়ে যাবে। তাহলে অ্যানি আসছে হচ্ছে কি থেকে? দুইটা শব্দ থেকে। দেখো, আমরা যদি আমাদের অ্যাডভান্স বুকে যাই, এখানে আমি সুন্দর করে আলাদা করে লিখে রাখছি, তোমাদের কষ্ট করে লেখা লাগবে না। অ্যানিলাস মানে কি? ছোট আংটি, মানে অ্যানিলাস মানে হচ্ছে আংটি, আর ইডা মানে হচ্ছে আকৃতি। তাহলে অ্যানিলাস প্লাস ইডা ইকুয়ালস টু কি হবে? অ্যানিলিডা। তাহলে এটা দেখতে কিসের মতো? ছোট আংটির মতো। আচ্ছা, এখন আংটি কেমন? আংটি হচ্ছে এমন দেখতে, তাই না? গোলাকার থাকে, একদম গোল। তোমরা অ্যানিলিডার কোনো পর্বের প্রাণী সবাই দেখেছো? কেঁচো দেখছো সবাই? কেঁচো সবাই দেখার কথা। তোমরা কেন্ন দেখছো কখনো? কেন্ন, এরকম কেন্ন নাম শুনছো? মানে গ্রামের দিকে এরকম একটা ক্যান্ডা। ও আচ্ছা, এটাকে যখন টাচ করা হয় এরকম হয়ে যায়, তাই না? তো এরকম যারা আছে এরাও কিন্তু এই অ্যানিলিডা পর্বের প্রাণী, বুঝছো? তাহলে অ্যানিলিডা, এদের বৈশিষ্ট্য কি? অ্যানিলিডা হচ্ছে ছোট আংটি। বলো এদের বৈশিষ্ট্য কি? এরা কিসের মতো? ছোট আংটি। আচ্ছা বলো, আংটি কোথায় পরায়? আঙ্গুলে। পরাইছো কখনো কাউকে? পরাও নাই? আংটি। এখন বলো, আংটি কোথায় পরাবে? আঙ্গুলে। তাহলে এই আঙ্গুল না হয়ে এটাকে বলা হয়, অন্য একটা নাম দেওয়া হয়, এর নাম দেওয়া হয় হচ্ছে আঙ্গুলের মতো, মানে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল। তাহলে অ্যানিলিডার বাংলা নাম কি? অঙ্গুরিমাল। মনে থাকবে? তাহলে অ্যানিলিডার বাংলা হচ্ছে অঙ্গুরিমাল। কিভাবে মনে রাখবো? অ্যানিলিডা কিসের মতো? ছোট আংটির মতো। আর আংটি কোথায় পড়ে? আঙ্গুলে। তাহলে এর নাম কি হবে? অঙ্গুরিমাল। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যানিলিডার নামটা তো বুঝলাম আমরা। এই যে দেখো, এখানে কেঁচোর ছবি অবশ্যই এখানে নাই। যোগ দেখেছো? যোগ ছবিতে দেখতে পারো বা এমনি দেখতে পারো। যোগ কি করে? রক্ত খায়। যোগ দিয়ে মেডিসিন তৈরি করা হয়, যোগের নাম আছে মেডিসিনালিস, আমরা দেখবো পরে। এখন আসো, নর্মালি আমাদের অ্যানিলিডা পর্বটা বিজ্ঞানী ল্যামার্ক এই পর্বের নামকরণ করে। এগুলো পরে আমরা একবারে সব পড়বো যে কে কোন পর্বের নামকরণ করে। তো পরিচিতির মধ্যে এখানে আছে কি, যে হচ্ছে কেঁচো এবং যোগ জাতীয় যারা আছে এরা মেইনলি এখানে থাকে, এটা একটু মাথায় রাখবো আমরা। এরা কোথায় থাকে দেখো তো? কেঁচো, যোগ এগুলো গর্তের মধ্যে থাকে না? এরা মেইনলি গর্তবাসী হয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় ভেজা মাটির নিচে, মানে ইট রাখা আছে কোথাও অনেক দিন ধরে, তার নিচে কি থাকতে পারে? এই তোমাদের খুলনা শহরে অনেক পরিচিত একটা জিনিস হচ্ছে, কি জানি এটার নাম? চেলা। চেলা দেখছো? দেখছো না? হ্যাঁ, ভাবো যে ভাই ও মানে ওই চেলার চারপাশে মনে হয় কাটা কাটা, কিন্তু এগুলো কাটা না, ওগুলো হচ্ছে ওর পা। আমরা আজকে শিখবো সেগুলো, ঠিক আছে? ওগুলো পা, কিন্তু পা গুলো কেমন থাকে সুন্দর করে পড়বো। এখন দেখো, অনেক যোগ, এরা কি খায়? যোগ গুলা কি খায়? রক্ত খায়। এখানে একজন আছে, সে হচ্ছে সব জানে। হ্যাঁ, তো দেখো, আমরা তাকে কিছু কোয়েশ্চেন করে জিজ্ঞেস করবো অনেক কিছু। তো সবাই চলে আসো, আমরা চলে আসি হচ্ছে আমাদের কমন জায়গাগুলোতে। কমন জায়গাগুলো কি কি ছিল বলো তো? সংগঠন মাত্রা, ভ্রূণীয় স্তর, সিলোম, প্রতিসাম্যতা, আর স্পেসিফিক হচ্ছে এর খণ্ডকায়ন। এটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথমে বলো, সংগঠন মাত্রা কি হবে? সবাই বলো কি হবে? অঙ্গতন্ত্র মাত্রা। তারপরে কারণ কি আমরা কি জানি? 3 মানে 1 2, প্রথমটা কি ছিল? কোষীয় মাত্রা, কোষ, টিস্যু, টিস্যু অঙ্গ। আর 4 থেকে সবাই কি হয়েছে? অঙ্গতন্ত্র মাত্রা। ভ্রূণীয় স্তর, ত্রিস্তরী। আমরা জানি যে শুধুমাত্র 2 কি ছিল? দ্বিস্তরী। আর 3 থেকে 9 সবাই কি হবে? ত্রিস্তরী। ক্লিয়ার? আর হচ্ছে সিলোম কি হবে? ইউসিলোমেট। কেন? কারণ ভাই 1 থেকে 3 কি? অ্যাসিলোমেট। 4 কি? সিউডোসিলোমেট। আর 5 থেকে 9 সবাই কি হবে? ইউসিলোমেট। তাহলে এরা কিসের মধ্যে পড়তেছে? 6 নাম্বার। তাহলে এরা সবাই কি হবে? ইউসিলোমেটের বাংলা কি ছিল? অনেক সময় পরীক্ষাতে কি থাকবে?
প্রকৃত সিলোম যুক্ত, জানি না আমরা সবাই এটার নাম কি, প্রকৃত সিলোম যুক্ত। আচ্ছা ওকে নাম। এবার চলে আসো, সিলোমের কথা মনে আছে? সিলোম কোন অংশ থাকে? মেসোডার্মে থাকে। আর কি দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম। তো এখানে পেরিটোনিয়ামের পর্দা আছে, এই যে এটা বলে রাখছে এক্সট্রা। এবার চলে আসো প্রতিসাম্যতা। আমরা সবাই জানি যে 3 থেকে পরে যেগুলো আমরা পড়ছি, প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, আজকে কোনটা পড়ছি আমরা? অ্যানিলিডা। এরা সবাই কি হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। কিন্তু আগের দিন যে মলাস্কা পড়ছিলাম ওর মধ্যে ব্যতিক্রম কে ছিল? গ্যাস্ট্রোপোডা। মানে এরকম অনেকগুলো ব্যতিক্রম থাকতে পারে, ঠিক আছে? তো প্রতিসাম্যতা তাহলে কি হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে খণ্ডকায়ন। আমরা যখন খণ্ডকায়ন পড়েছি এর আগে, তখন তোমাদের মনে থাকার কথা যে খণ্ডকায়ন আসলে কয় প্রকার? খণ্ডকায়ন কত প্রকার ছিল? 2 প্রকার। মানে খণ্ডকায়ন, খণ্ড থাকে কাদের? খণ্ড থাকে হচ্ছে যাদের খণ্ড থাকে ওদেরকে আমরা বলছি হচ্ছে খণ্ডকায়িত, আর যাদের খণ্ড থাকে না ওদেরকে আমরা কি বলছিলাম? অখণ্ডকায়িত। যাদের খণ্ড থাকে ওরা আবার 2 ভাগে আমরা ভাগ করছিলাম, তোমাদের মনে আছে? দেখো খেয়াল করো, আমি প্রথমে বলছিলাম কি খণ্ড থাকলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, খণ্ড থাকলে কি হবে? খণ্ডকায়িত প্রাণী। আর যদি খণ্ড না থাকে তখন কি হবে? অখণ্ডকায়িত। এটা কি সবার মনে আছে? তো অখণ্ডকায়িতর দিকে আমরা যাচ্ছি না, কারণ এর তো খণ্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে এর খণ্ডগুলা কেমন? খণ্ডকায়িত আবার 2 ভাগে ভাগ করা যায়। কি কি ছিল? সমখণ্ডকায়ন বিশিষ্ট আর অসমখণ্ডকায়ন বিশিষ্ট। এখন এটা একটু মনে করার চেষ্টা করতে হবে। দেখো আমি এখানে কিছু খণ্ড আঁকাইছি, হ্যাঁ? ধরো যে এখানে এটা একটা খণ্ড, এইগুলো মনে হয় এই কালার আঁকানো, এগুলো একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, প্রত্যেকটা একটা খণ্ড। এখন মনে করো এই খণ্ডের ভেতরে আছে হচ্ছে কিডনি, এই খণ্ডের ভিতরে আছে জননাঙ্গ, এই খণ্ডে আছে তোমার জননাঙ্গ আছে, মনে করো এখানে আছে শ্বসনাঙ্গ। তাহলে কি সব কিছু একই একটা জিনিস কি সব খণ্ডে আছে? কিডনি কি সব খণ্ডে আছে? বা শ্বসনতন্ত্র কি সব খণ্ডে আছে? সব খণ্ডে নাই। তাহলে এই খণ্ডগুলো কি সবাই সমান? মনে করো বাসার রুম, যদি সবগুলা রুমে মনে করো যে সেম জিনিস থাকে তো সবাই সমান, কিন্তু এখানে কি সব রুমে সেম জিনিস আছে? এটা কেমন খণ্ডকায়ন হবে? অসম খণ্ডকায়ন। মানে কি সেম কন্টেন্ট সকল খণ্ডে নেই। কিন্তু যদি এমন হয় সেম কন্টেন্ট সকল খণ্ডে আছে, মনে করো এইখানে কিডনি আছে, ধরো এখানে কি আছে? কিডনি। তাহলে এই কিডনি যদি এখানকার সবগুলা খণ্ডে থাকে, কি অবস্থা? ধরাই যাচ্ছে না, ছোট হয়ে গেছে অনেক। আচ্ছা সমস্যা নাই, ধরো এখানে আমি লিখি কিডনি। ওকে, 50 না, ওটা হচ্ছে কিডনি আঁকাইছিলাম। আচ্ছা ধরো এখানে কিডনি আছে, 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 চলে যাচ্ছে। যাই হোক সবগুলা খণ্ডে কিডনি আছে। তাহলে তখন সেই খণ্ডকায়ন গুলাকে আমরা কি বলছিলাম? সমখণ্ডকায়ন। এখন আমরা এই আমাদের যে অ্যানিলিডা করতেছি এটাতে আমরা একটু ফিরে যাই, অ্যানিলিডা গুলো আমরা একটু সুন্দর করে আঁকাবো, বুঝছো? অ্যানিলিডা আমরা আঁকাবো, ভয় পাওয়ার কিছু নয়, এটা সুন্দর একটা কেঁচো আঁকাতে হবে। তো ধরো আমরা এখন কেঁচোর খণ্ডগুলো যদি আঁকাই তাহলে কেমন হবে? কেঁচো কেমন হয় রে? পিঙ্ক কালারের কেঁচো। তো দেখো পিঙ্ক কালারের এই কেঁচোগুলা মনে করো অনেকগুলো খণ্ড আছে, খেয়াল করো এদের একটা সুন্দর অঙ্গ আছে, অঙ্গের নাম হচ্ছে, মানে তোমরা আমাকে একটু বলো তো, মানুষের দেহে রেচন করে, রেচনের সময় তোমরা বলছো রেচন তন্ত্র, রেচনের প্রধান অঙ্গের নাম কি ছিল? আর কি কি ছিল মনে আছে? কিডনি ছাড়া ইউরেটার, তারপর ইউরেথ্রা যাওয়ার আগে কোথায় থাকবে? জমা থাকবে কোথায়? মূত্রথলিতে, মানে ইউরিনারি ব্লাডার। যাই হোক, তো তোমরা বলো তো যে আমরা যখন পড়ছিলাম কিডনি, কিডনি একটা একক ছিল না, মনে আছে? তো আমরা এগুলো পড়বো আজকে, তো আমি একটু তোমার বুঝাই দিই, জাস্ট মনে রাখো এদের সবগুলা খণ্ডে সেম কন্টেন্ট থাকে, তাই এদেরকে আমরা কি বলি? প্রকৃত খণ্ডকায়ন। এদের খণ্ডকায়নটা কেমন? বা আমরা কি বলতে পারি? সমখণ্ডকায়ন। মানে প্রকৃত খণ্ডকায়ন বা সমখণ্ডকায়ন। প্রকৃত খণ্ডকায়ন ইংলিশ কি? ট্রু সেগমেন্টেশন। আর সমখণ্ডকায়ন কি বলা হচ্ছে? মানে আংটির মতো সবগুলো খণ্ড সমান, আর প্রকৃত খণ্ডকায়ন একই কথা আর কি। এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই, এগুলা ঝামেলা করার দরকার নাই। চলে আসো, তাহলে পরে কি আছে? তাহলে আমরা কি বুঝতে পারছি এদের সেম জিনিস সবগুলো খণ্ডে থাকে, তাই এদেরকে কি বলা হচ্ছে? সমখণ্ডকায়ন বা প্রকৃত খণ্ডকায়ন। এখন হচ্ছে চলনাঙ্গ। চলনাঙ্গ জিনিসটা বুঝতে হবে। চলনাঙ্গ কি কি আছে? কি? কাইটিনময় সিটি, পেশাল প্যারাপোডিয়া। তো এটা একটু বোঝাই দিচ্ছি। এখন আমরা দেখো আমরা এখন
এর চলনাঙ্গ আঁকাচ্ছি, বুঝছো? ওরা সিটি শুনে ভাবছে কি সিটি মনে হয় খুব সুন্দর হবে, তো এদের সিটি দেখবা কেমন হয়। ওরা যে জিনিসটা দেখো, ওদের যে খণ্ডগুলো, আমরা একটা কাজ করি, এটা একটু সোজা করে আঁকলে মনে হয় ভালো হয় না? দেখো, ওকে ডান। খেয়াল করো, এদের যে খণ্ডগুলো থাকে, এই খণ্ড দুই পাশে ওদের পা থাকবে না? চলনাঙ্গ মানে কি, মানে যা দিয়ে ওরা চলবে, নর্মাল বিষয়। তাহলে এই যে অংশগুলা, প্রতিটা খণ্ডের দুই পাশে এরকম কিছু অংশ থাকে, এইগুলার নাম হচ্ছে, দেখো, প্যারাপোডিয়া। আমি দুইটা বানান একসাথে আলাদা করে লিখলাম কেন, আমি বুঝাই দিচ্ছি। দেখো, প্যারা আর কি, পোডিয়া। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্যারা, হোয়াট ইজ পোডিয়া। প্যারা মানে হচ্ছে দুপাশে, মনে রাখবা প্যারা মানে কি। দেখো তো, এই যে অংশগুলা দুই পাশে আছে না, প্যারা মানে কি, প্যারা মানে প্যারা দেওয়া না, প্যারা মানে কি দুপাশে। প্যারা আর পড মানে কি বলো, পা। তাহলে পা কয় পাশে থাকে, দুপাশে, তাই এই পা গুলাকে কি বলা হচ্ছে, প্যারাপোডিয়া। কিন্তু এখানে খুব সুন্দর কিছু বিষয় আছে। এই প্যারাপোডিয়ার ভেতরে কি থাকে জানো, এখানে থাকে হচ্ছে পেশি থাকে। না না, ওই সিটি এইখানে পাবা না, আগে দাঁড়াও, সিটি খুব নিচে থাকে, খুব খারাপ অবস্থায় থাকে। দেখো, এইগুলার নাম হচ্ছে পেশি। এগুলা কি, পেশি। এখন তুমি সিম্পলি চিন্তা করো, পেশি, তাহলে এই প্যারাপোডিয়া গুলাকে আমাদের বইয়ে কি লেখা আছে, পেশল প্যারাপোডিয়া। বাংলায় কি লেখা আছে, পেশল মানে কি, যাদের পেশি থাকে ওদেরকে কি বলা হচ্ছে, পেশল প্যারাপোডিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই পেশল প্যারাপোডিয়া কেন বলতেছে? যদি এদের পা গুলা, এদের যদি চলতে হয়, তাহলে পা, যেমন আমরা মানুষরা কি করি, পা সামনে পেছনে নিতে পারি না, পেশি থাকে বলে নিতে পারি না, পেশি না থাকলে নিতে পারতাম আমরা। তাহলে ওদের যদি পেশি না থাকে, ওরা কি পা চালাইতে পারবে? পারবে না। তাহলে এদের প্যারাপোডিয়ার মধ্যে কি থাকে বলো, পেশি থাকে। এগুলো কিন্তু বইয়ে, মানে বইয়ে জাস্ট লেখা আছে পেশল প্যারাপোডিয়া, আমি ব্যাখ্যাটা বুঝাই দিচ্ছি। পেশল প্যারাপোডিয়া থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু ভাইয়া এই পা, এখন আমরা পুরা পা দিয়ে কি মাটির সাথে কানেক্ট করি কি, পুরা পা, জাস্ট পায়ের ফুট, তাই না? ফুটটা মাটির সাথে কানেক্ট হয় না? এদের ফুট কেমন থাকে সেটা দেখো। এদের ফুট থাকবে হচ্ছে, এটা দিয়ে দিই। এই ফুট থাকবে হচ্ছে এরকম, এই যে দেখো, এইগুলার নাম তাহলে কি হবে, যেটা মাটির সাথে টাচ করে, অর্থাৎ যেটা দিয়ে ওরা মাটির সাথে টাচ করে চলতে পারে, এটার নামই হচ্ছে, এই পাশে লিখি, এটার নামই হচ্ছে সিটি বা সিটা। এর উচ্চারণ বানান কিন্তু সিটি মানে কিন্তু তোমাদের কলেজের সিটি না, ঠিক আছে? দেখো সবাই বানানটা খেয়াল করো, CETAE, এটা কি হবে, CETAE। তাহলে এটা হচ্ছে, ও এসি না, আচ্ছা, SETAE। দেখো, তাহলে সিটি বানান কি মনে থাকবে, পরীক্ষাতে কিন্তু লাগবে। তাহলে সিটি। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে তাকাও, এই সিটি গুলাকে কেমন হতে হবে? ভাই এরা পেশি ছিল, কারণ পেশি দিয়ে কি করতে পারতো, সংকোচন প্রসারণ করে সামনে আগাইতে পারতো। কিন্তু যখন মাটির সাথে এগুলো লাগবে, তখন মাটির মধ্যে কি থাকবে, বিভিন্ন রকম পানি থাকবে, বিভিন্ন রকম বস্তু থাকবে, যেগুলো সংস্পর্শে ওরা আসবে। তাহলে এই জিনিসটা অবশ্যই কেমন হতে হবে, যেন কোনো কিছু সংস্পর্শে এটা নষ্ট না হয়ে যায়, তাই না? তাহলে একটা আবরণে আবৃত থাকতে হবে না? এখন প্রশ্ন হচ্ছে, এটা কোন আবরণে আবৃত থাকবে? সেই আবরণটার নাম হচ্ছে কাইটিন। তাহলে এই জন্য বইয়ে কি লেখা আছে, সিটিটাকে কি বলা হয়েছে, কাইটিনময় সিটি। বুঝতে পারছো? তাহলে দেখো, প্যারাপোডিয়ার সাথে যেগুলা থাকে ওগুলোর নাম কি, সিটি। এটা কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে। দিস ইজ কল্ড কাইটিনময় সিটি। আর দুই পাশে থাকে পাগুলা, তাই ওদের নাম কি, প্যারাপোডিয়া। আর পায়ের মধ্যে কি থাকে, পেশি, তাই কি বলা হচ্ছে, পেশল প্যারাপোডিয়া। বুঝছো? পুরা ডিসক্রাইব করে দিয়েছি কিন্তু। এই নরমালি সবাই পড়ে হচ্ছে পেশল প্যারাপোডিয়া, কাইটিনময় সিটি, মুখস্থ, ডান, শেষ। কিন্তু এটা বুঝাই দিলাম। আচ্ছা, তাহলে চলনাঙ্গ কি পারবো আমরা, কাইটিনময় সিটি আর পেশল প্যারাপোডিয়া। আচ্ছা, এবার চলে আসো পৌষ্টিক নালী। এখন পৌষ্টিক নালী নরমালি এদের ওই সবার যেমন থাকে, ওদের মধ্যে এদেরও সেম রকম থাকে। কেমন থাকতে পারে ভাইয়া, এইখানে মুখ থাকে, আর এখানে কি থাকবে, পায়ু থাকবে, শেষ। মুখ থেকে পায়ু পর্যন্ত একটা লম্বা নালীর মতো হয়ে অবস্থান করে। ওকে, দেখো কি লেখা আছে, নলাকার সোজা অখণ্ডাকায়িত, মুখ হতে পায়ু পর্যন্ত বিস্তৃত। এমনি তুমি পারবা, এটা কখনো এমসিকিউতে আসবে না, ঠিক আছে? এবার আসো রেচনাঙ্গ, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এটা কি, রেচনাঙ্গ। রেচন করে। রেচনাঙ্গের নাম কি বলো, সবাই বলো, দুইবার বলো, কি নাম, নেফ্রিডিয়া। কি নাম, নেফ্রিডিয়া। খুব ইম্পর্টেন্ট এবং এটাই পরীক্ষাতে আসে। নেফ্রিডিয়াকে বলা হয় কি, সেগমেন্টাল অর্গান। এবং কেন বলা হয় সবকিছু বুঝাই দিচ্ছি। প্রথম বিষয়টা আগে আমাদের বুঝতে হবে, আমি তোমাদের একটু আগে বলতেছিলাম,
যে পরের পেজে যাই তাহলে, যে মানুষের ক্ষেত্রে আমরা কিডনি আঁকাইছিলাম, কিডনি যে এককের নাম কি ছিল? কিডনির একক হচ্ছে নেফ্রন। তাহলে মানুষের কিডনির একক হচ্ছে নেফ্রন, নেফ্রন। ওকে, নেফ্রন না নেফ্রন হয়ে গেছে। ওকে, নেফ্রন। ওকে, এখন দেখো নেফ্রন কেমন ছিল তোমাদের কি মনে পড়ে? এরকম ছিল না? ওকে, তাহলে কেমন ছিল দেখো, খেয়াল করো। এখন এই নেফ্রনের ক্ষেত্রে এখানে কি ছিল মনে আছে? দেখা যায় না মনে হয়, এটা গ্লোমেরুলাস, তাই না? যাই হোক, তাহলে খেয়াল করো মানুষের ক্ষেত্রে কি হতো, এই নেফ্রনে তোমরা জানো যে রক্ত এখান থেকে আসতো, তাই না? রক্ত এসে এখান থেকে রক্ত বের হইতো, কিন্তু এই নিচে যে জায়গাগুলো আছে এইখান থেকে ওদের মূত্র তৈরি হয়ে নিচের দিকে মূত্র সংগ্রহে লিখে চলে আসছে। মনে আছে এখানে কি ছিল? এটা কি বোম্যান্স ক্যাপসুল, পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল প্যাসাও নালিকা, আর এর হেনরির লুপ এটা ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর হচ্ছে কালেক্টিং ডাক্ট সংগ্রহী নালিকা। তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নেফ্রনের ক্ষেত্রে রক্ত আসতো, রক্ত এসে তোমার হচ্ছে কিডনির নেফ্রনে আসতো, নেফ্রন থেকে রক্তটাকে ছেকে যে বর্জ্যগুলা সেগুলো এখান থেকে মূত্র হয়ে বাইরে বের করে দিত। বুঝতে পারছো? এখন আমরা জানি কি মানুষের রক্ত সংবহন তন্ত্র কেমন ছিল? বদ্ধ। এই অ্যানিলিডা আমরা যখন প্রথম দিন পড়ছিলাম যে কার কার রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, মনে আছে? কার কার ছিল? আনিকা, তাই না? কার ছিল? আনিকা বদ্ধ। আনিকাতে কি ছিল? অ্যানিলিডা আর হচ্ছে কর্ডাটা। তো মানুষেরটা কর্ডাটা। তাহলে মানুষের ক্ষেত্রে রক্তগুলা পরিশোধিত হয় কি দিয়ে? নেফ্রন দিয়ে। তাহলে নিশ্চয়ই অ্যানিলিডা যেহেতু ওরও রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, তাহলে ওরও তো ইচ্ছা হয় যে মানুষের মতো একটা সুন্দর রেশনাঙ্গ থাকবে। তাহলে ওদের রেশনাঙ্গ, ওই রেশনাঙ্গের নাম দেওয়া হয়েছে কি? এই নেফ্রনের মতো। নেফ্রন থেকে নাম কি নেওয়া হয়েছে? নেফ্রিডিয়া। এটা মনে হয় আই হবে কি হবে আমি ভুলে গেছি। নেফ্রিডিয়া বানান কি বাংলায়? নেফ্রিডিয়া। ওকে, ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে ভাই নেফ্রিডিয়া কেমন আঁকাবো, দেখবা নেফ্রিডিয়া কেমন। এটা নেফ্রিডিয়া হচ্ছে খুব সহজ। দেখো এখানে একটা নালী থাকবে, সে নালী একটু পেঁচায় পেঁচায় যাবে বিভিন্ন ভাবে, এরকম এরকম পেঁচায় এখান থেকে মূত্র হয়ে বেরোয় যাবে। বুঝতে পারছো? তাহলে এদের যে অঙ্গটা থাকে সেটা দেখতে কেমন হবে ভাই? এটা দেখতে একটু এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এই পুরাটা হচ্ছে, পুরা জিনিসটার নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে ভাইয়া নেফ্রিডিয়ার মধ্যে যে নালী আঁকালাম এই নালীটার নাম কি হবে? নেফ্রিডিয়ার নালী। মানে বাংলায়, ওদের বাংলায় বললে কি হবে? রেচনাঙ্গের নালী। দেখো তোমাদের বইয়ে একটা ছবি আছে, বইয়ের ছবিটা তোমাদের একটু দেখাই দিই, খেয়াল করো এই ছবিটার দিকে তাকাও। এই নালীটার নাম কি হবে বলো? নেফ্রিডিয়াল। নেফ্রিডিয়াল অ্যাডজেক্টিভ কি বলো? নেফ্রিডিয়াল। নেফ্রিডিয়াল নালীর নাম কি হবে? নেফ্রিডিয়াল নালী। আর উপরে দেখো মুখ আছে, বলো তো স্টোম মানে কি? বোঝাইছিলাম মনে আছে? স্টোম মানে কি? মুখ, ছিদ্র হবে। তাহলে স্টোম মানে হচ্ছে মুখ। তাহলে এটার নাম কি হবে? নেফ্রিডিয়াল স্টোম। তাহলে নাম কি হবে? নেফ্রো, দেন কি হবে? স্টোম। কেন নেফ্রোস্টোম নাম হয়েছে বুঝতে পারছো? নেফ্রোস্টোম দিয়ে, আর এটার নাম তাহলে ইংলিশ নাম বললে কি হবে? নেফ্রিডিয়ান। নেফ্রিডিয়াল নালীর নাম কি? টিউব। নেফ্রিডিয়াল টিউব দিয়ে মূত্রগুলা এসে এখান থেকে বের হয়ে যাবে, মানে বর্জ্যগুলা। বুঝতে পারছো? এই জিনিসটা, পুরো জিনিসটার নাম কি? নেফ্রিডিয়া। ক্লিয়ার? তাহলে অ্যানিলিডা রেশনাঙ্গের নাম কি হবে? নেফ্রিডিয়া। কিছু না আসুক এটাই পরীক্ষাতে সবসময় আসবে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে চলে আসো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নেফ্রিডিয়াকে কেন সেগমেন্টাল অর্গান বলা হয়? খেয়াল করো, আমি যদি নেফ্রিডিয়া আঁকাই ছোট করে, এখানে আঁকালে আবার নিয়ে যাওয়া যাবে না। ধরো যে এটা মনে করো নেফ্রিডিয়া, ঠিক আছে? এখন এই নেফ্রিডিয়া, হতাশ, এই নেফ্রিডিয়া এখানে থাকে। এটা ছোট করতে হবে ভাই, এটা ছোট না করলে ভালো হবে না। ওকে, ছোট করে ও আবার বড় হয়ে যাচ্ছে, থাক। সবগুলা খন্ডে কি থাকে বলো? নেফ্রিডিয়া। মানে ও যতগুলা খন্ড থাকে সবগুলা খন্ডে কি আছে? খন্ড ইংলিশ কি ছিল? সেগমেন্ট। তাহলে এভরি সেগমেন্টে কি থাকবে? নেফ্রিডিয়া থাকবে। তাহলে যে অঙ্গটা সব সেগমেন্টেই থাকবে তাহলে ওর নাম কি হয়ে যাবে তখন? সেগমেন্টাল অর্গান। তাহলে নেফ্রিডিয়া আসলে কি হবে? সেগমেন্টাল অর্গান। তাহলে কেন এদেরকে সমখণ্ডকায়িত বলা হয়? কারণ এদের সব জায়গায় নেফ্রিডিয়া থাকে, প্রতিটি খণ্ডকে নেফ্রিডিয়া থাকে, তাই এই অঙ্গকে কি বলা হয়? সেগমেন্টাল অর্গান বলা হয়। মনে থাকবে তো? এটাও তুমি সুন্দর করে লিখতে পারো। এখন রেশনাঙ্গের নাম নেফ্রিডিয়া, এটা আমরা পারবো। এবার চলে আসো পরবর্তীতে রক্ত সংবহন তন্ত্র কেমন হবে। আমরা আগে জানি যে যাদের রক্ত কিসের হতে দিয়ে, তুমি নালীর আগে লিখে রাখো রক্ত নালী। আমরা সবাই জানি
যে যাদের রক্ত রক্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হয় তাদের রক্ত সংবন্ধনটাকে আমরা কি বলি? বদ্ধ। কার কার আছে? অ্যানিলিডা আর কর্ডাটা। আচ্ছা, এখন এরপরে দেখো, চলে আসো দেহ গঠন। দেহ গঠনের মধ্যে কেমন আছে এটা না পারলেও খুব সমস্যা নাই, লম্বা, নলাকার, এপিথেলিয়াল, এগুলো পারা লাগবে না। কিউটিকলে আবৃত। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি, যতগুলা পড়ছি এই পর্যন্ত সবগুলো কিসে আবৃত ছিল? কিউটিকলে আবৃত। এখন প্রশ্ন হচ্ছে ভাই, কেন কিউটিকলে সবাই আবৃত থাকে? আমরা কিসে আবৃত? চামড়া তৈরি হয়েছে কি দিয়ে? আচ্ছা, আমরা কিউটিকল সম্পর্কে আগে পড়ছি না, যে সাথে গাছটা আছে, দেখো গাছের পাতার উপরে কি থাকে? কিউটিকল থাকে। গাছের বাকলের উপরে কি থাকে? কিউটিকল থাকে। পড়ছি না আমরা? এখন প্রশ্ন হচ্ছে কিউটিকল, কিউটিন, কাইটিন এগুলো আসলে কি, কোথায় থাকে? বিষয়টা হচ্ছে কি, নর্মালি তুমি চিন্তা করো, এই যতগুলো প্রাণী আমরা দেখলাম, যে কৃমি থেকে শুরু করে অন্যান্য যা আছে, এই সব কিছু কি সবসময় এমন এমন জায়গায় থাকে যেখানে অনেক বেশি আর্দ্র মানে পানি আছে, ঠিক আছে? যদি এমন হয়, এমন কোন একটা রাসায়নিক পদার্থ দিয়ে ওদের দেহ তৈরি হয়েছে, যে রাসায়নিক পদার্থ পানির মধ্যে গেলে গলে যাবে, দ্রবণীয় হয়ে যাবে, তাহলে সবাই কি মারা যাবে না? যদি এমন হতো, তুমি চিন্তা করো, মনে করো তুমি, তোমার দেহে হচ্ছে, আমাদের মানুষের দেহে কি থাকে? কাইটিন থাকে। কি থাকে? কাইটিন। কি থাকে বলো মানুষের দেহে? এই চামড়ার উপরে কি থাকে? কাইটিন বলছি, সরি, কেরাটিন থাকে। মানুষের কি থাকে? কেরাটিন থাকে। কাইটিন বলতে বলতে কাইটিন হয়ে গেছে। এই মানুষের কি থাকে বলো? মানুষের ত্বকে লিখে রাখতে পারো, মানুষের ত্বকে কি থাকে? কেরাসিন না, কিন্তু কেরাটিন থাকে। আচ্ছা দেখো, এই কেরাটিনের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। কেরাটিন হচ্ছে জলাভেদ্য, মানে পানি এর ভেতর থেকে ঢুকতে পারে না। যদি এমন হতো, মনে করো আমাদের চামড়ার চারপাশে এমন কিছু আছে যা ভেদ করে পানি ঢুকতে পারে। মনে করো তুমি কোন একটা জলাশয়ের মধ্যে নামছো, ঠিক আছে? তখন তোমার বডিতে পানি ঢুকে, মনে করো পা হয়ে গেল হাতির মতো, ঠিক আছে, বডি হয়ে গেল গন্ডারের মতো। এটা হতো না যদি হচ্ছে আমাদের চারপাশে পানি ঢুকতে পারতো। তুমি গোসল করতে নামছো, দেখছো যে মনে করো যে যত বেশি সময় পানির মধ্যে থাকবে তার বডি তত ফুলে যাবে, এরকম হয়ে যাইতো, তাই না? এটা কি হয়? আমাদের বডির মধ্যে কি পানি ঢুকতে পারে? কেন পারে না? কারণ চারপাশে কি থাকে? কেরাটিন থাকে। আর ওদের কি থাকে? কিউটিকল থাকে। ওগুলাও কিন্তু পানি রোধ করতে পারে, বুঝতে পারছো? না হলে তো ওরা সবাই মারা যাইতো। ওরা থাকে কোথায়? মানুষের যদি দেহে থাকে, মানুষের দেহে কি থাকে? পানি থাকে না? ওই সবকিছু মারা যাইতো। এই জন্য ওরা সবাই কি থাকে? পানি থাকে। এদের লার্ভা দশার নাম কি বলতো? ট্রোকোফোর। কি নাম? ট্রোকোফোর। এই ট্রোকোফোর নিয়ে আমি যদি তোমাদেরকে ট্রোকোফোরটা দেখাই, ট্রোকোফোর মানে কি ভাই? ট্রোকো মানে হচ্ছে, ট্রোকো মানে কি রে? ট্রোকো মানে কি? ট্রোকো মানে চক্র। ট্রোকো মানে কি? চক্র, ঠিক আছে? আমি তোমাদের ট্রোকোফোর দেখাচ্ছি, দাঁড়াও। ট্রোকোফোর হচ্ছে, ট্রোকোফোর লার্ভা এখানে দেখাইতে হবে, কিবোর্ড লাগবে। ট্রোকোফোর সুন্দর, মানে এটা হচ্ছে চলতে পারে এবং সুন্দর একটা চক্র। হ্যাঁ বলো। ওকে, এটা কি এক জায়গায় স্টেবল করা? ও এটা হচ্ছে টার্বো দেওয়া, তো ঠিক আছে, সমস্যা নেই। ওকে, 25 করে দিছি। এখন দেখো ট্রোকোফোর লার্ভার দিকে খেয়াল করো, এগুলো কেমন হয়? আর একটু গোলগাল হবে, মানে এই যে এরকম, বুঝছো? এরকম থাকে। ট্রোকোফোর লার্ভা কেমন থাকে? এরকম থাকে। তো এদের চারপাশে হচ্ছে কিছু চলনাঙ্গ থাকে, ফোর, ঠিক আছে? ফোর থাকে, এই জন্য এদেরকে নাম দেওয়া হয় কি? ট্রোকোফোর। তাহলে ট্রোকোফোর যে লার্ভা দশাটা থাকবে, এদের লার্ভা দশার নাম তাহলে কি বলো? ট্রোকোফোর। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোর মধ্যে এটা একটা, যে ট্রোকোফোর কার থাকে। শোনো, আমরা যখন আগের দিন পড়ছিলাম মলাস্কা, ওর মধ্যেও কে ছিল? ট্রোকোফোর ছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, যে ট্রোকোফোর মেইনলি আমরা পড়বো হচ্ছে কোশ্চেনের জন্য অ্যানলিডাতে, বুঝছো? ট্রোকোফোর মেইনলি কার থাকবে? তাহলে এই লার্ভা দশার নাম কি? ট্রোকো দেন কি? ফোর। ওকে, পরীক্ষাতে এটা আসবে। ওকে, তাহলে লার্ভা দশার নাম কি বলো? ট্রোকোফোর। এখন চলে আসি আমরা এখানে চলে আসি। দেখো উদাহরণ কি ছিল? কেঁচোর উদাহরণ কি বলো? মানে কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? কেঁচো কি ফুড়ে ওঠে? কোথায়? মাটির নিচে থাকে। কিভাবে মনে রাখবা? কি ফুড়ে উঠবে কেঁচো? মাটি ফুড়ে ওঠে। মাটি ফুড়ে ওঠে, তাই এর নাম কি? মেটাফিরে। পাশে লিখে রাখতে পারো, মাটি ফুড়ে, মাটি ফুড়ে ওঠে, তাই এর নাম কি? মেটাফিরে পোস্টুমা। আচ্ছা, জোক আছে, নেরিস আছে। নেরিস, জোকের বৈজ্ঞানিক নামটা আমাদের পড়তে হবে এখনই। জোক দিয়ে মেডিসিন তৈরি করা হয়, জানো? জোক দিয়ে কি তৈরি করা হয়? তাহলে নাম কি হবে? হিরুডো মেডিসিনালিস। মানে মেডিসিনের জন্য হিরো কে জানো? মেডিসিনের হিরো হচ্ছে জোক।
মানে এখানে যারা যারা আছে কাকে দিয়ে আসলে মেডিসিন তৈরি করা হয়? যোগকে দিয়ে। তাহলে ও যোগ কি করবে? যে সবার সাথে আমার দিয়ে মেডিসিন তৈরি করে, আমি তোদের হিরো। ঠিক আছে, তাহলে হিরুডো মেডিসিনালিস্ট মনে থাকবে কি হবে? হিরুডো মেডিসিনালিস্ট। আর যাদের নামের মধ্যে কিট আছে, কিট দেখবা তোমাদের বই আবার নতুন বই একদম লেটেস্ট বই একটু চেঞ্জ করছে, সব কিট গুলো আবার রাখে নাই, তো এইসব নর্মালি পরীক্ষাতে আসে না, একটু পড়তে পারো। কিট আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে দর্শনীয় কিট, মানে এটা অনেক সুন্দর থাকে। ওটা হচ্ছে যে অ্যাস্টারটা যেরকম বিচ্ছুরিত করে না, আমাদের এরকম সুন্দর সুন্দর করে এরকম ফ্ল্যাশগুলো থাকে, তো এরা এরকম থাকে বলে এরকম দর্শনীয় কিট। যাই হোক, তো এগুলা সব লাগবে না। পলিকিটা, অলিগোকিটা, হিরুডিনিয়া, এগুলো একটু দেখে নিবা। তাহলে আমরা কি মেইন জিনিসগুলো পারবো? আচ্ছা, আরেকটা বিষয় আমি বলাই নাই, সেটা হচ্ছে মানুষের রক্ত কেমন? লাল। আর মানুষের হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আর এদেরও কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আর এটা খুবই ইম্পর্টেন্ট, রক্তরস কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এখন বলো হিমোগ্লোবিনের সাথে আর কি থাকে? হিমোরিটিন আর ক্লোরোকুইনিন। বইয়ে একটু বানানটা ঠিক করে নিবা। হিমোগ্লোবিন থাকলে অবশ্যই কালার কি হবে? লাল। এখন বলতে পারবে লাল তো না, কেঁচোর রক্ত তো অন্যরকম। তুমি যোগের রক্ত দেখছো, যোগের রক্ত কি হয়? লাল হয় না? ম্যাক্সিমাম আমাদের রক্তগুলো কেমন হবে? যাদের বেশি পরিমাণে হিমোগ্লোবিন থাকে, মানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ যাদের রক্তে বেশি, ওদের রক্ত তত বেশি লাল হয়। যাদের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম, ওদের দেখবে যে ঘোলা ঘোলা লাল হয়, তাই না? বুঝতে পারছো? এরকম দেখো না, তো দেখার দরকার নাই, মনে রাখবো লাল আর কিছু না। ঠিক আছে, এখন তাহলে আমরা এই পুরো জিনিসটা পারবো। এবার সবকিছু একবারে কিভাবে মনে রাখা যায় দেখো, কোথায় সেটা? উপরে লাইনে চলে আসি আমরা। মনে করো প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ, প্রশান্ত মহাসাগরের মধ্যে এই দ্বীপটা আছে, এর চারপাশে শুধু পানি আর পানি। ঠিক আছে, চারপাশ থেকে কি এটা আটকানো না? কি দিয়ে বদ্ধ? ভাই পানি দিয়ে আটকানো, পানি দিয়ে বদ্ধ। তো এই দ্বীপের নামটা, এটা এই দ্বীপ, এটা শহর, এটা কি শহর? এই শহরের বাংলা কি? না না, ইংলিশ কি? সিটি। তাহলে এটা হচ্ছে সিটি। এই সিটির নাম কি দিয়েছি আমরা? এই সিটির নাম দিয়েছি হচ্ছে নেফ্রিডিয়া ট্রোক। কি নাম দিয়েছি? নেফ্রিডিয়া ট্রোক। দেখো তাহলে বলো এই সিটির নাম কি? নেফ্রিডিয়া ট্রোক। একটি কেমন সিটি? চারপাশ থেকে পানি দিয়ে বদ্ধ। এবং কেমন সিটি? প্যারা সিটি। মানে ওই এলাকার মানুষ কি পায়? খুব প্যারা পায়। নেফ্রিডিয়া ট্রোক একটি বদ্ধ প্যারা সিটি। কি মনে রাখবো আমরা? নেফ্রিডিয়া ট্রোক একটি বদ্ধ প্যারা সিটি। তার মানে দেখো একটিতে কি মনে রাখবো আমরা? অ্যান, মানে অ্যানিলিডা। ঠিক আছে, আর নেফ্রিডিয়াতে কি হবে? রেশনাঙ্গের নাম কি হবে? নেফ্রিডিয়া। ট্রোকতে কি হবে? চক্রফল নামক লার্ভা দশা। বদ্ধতে কি হবে? রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। প্যারাতে কি হবে? পেশল প্যারাপোডিয়া। আর এই সিটির পাশে লিখে রাখো কাইটিনময় সিটি। এটা লেখা হয়নি, এখানে লিখে রাখো কাইটিনময় সিটি। ওকে ডান। তাহলে আমরা এই জিনিসগুলো পারবো আশা করি। তাহলে কি নেফ্রিডিয়া পারবো? সরি, নেফ্রিডিয়া না, অ্যানিলিডা কি পারবো আমরা? ওকে, তাহলে নেফ্রিডিয়াও পারবা, অ্যানিলিডাও পারবা, সবগুলোই পারতে হবে। আর আমাদের কিন্তু ইজি বিষয় হচ্ছে প্রথম 5-6টা পয়েন্ট কিন্তু আমরা সবগুলো লিখতে পারবো, পারবো না? তো প্রথম 5 লাইন দেখলে স্যার খুশি হয়ে যাবে, এরকম সুন্দর করে। পরে তুমি নিজের মতো করে লিখে দিবে, দাদা পারো। আর এমসিকিউ তো অবশ্যই পারতে হবে। এখন ভাই অনেকগুলোর মধ্যে কেন আমি এগুলো নিয়েছি? কারণ এগুলো হচ্ছে এখানকার এমসিকিউ। অন্যগুলো তুমি নিজে লিখতে পারবা, কিন্তু এগুলো সব হচ্ছে এমসিকিউ, বুঝছো? আন্দাজে দেখবো অনেকে এমন হাবিজাবি ছন্দ দিবে, মনে করো যে উল্টা পাল্টা, কোনো সিস্টেম নাই, কোনো কিছু মনেও রাখা যায় না। তো চেষ্টা করবা যেগুলো সহজ থাকে সেগুলো মনে রাখার জন্য। এখন আসো পরেরটার নাম কি বলো? আর্থ্রোপোডা। কি নাম? আর্থ্রোপোডা। ভাই আর্থ্রো মানে কি? আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট। আর্থ্রো মানে কি? জয়েন্ট। জয়েন্টের বাংলা কি? সন্ধি। আর পড মানে কি বলো? পা। তাহলে পায়ের মধ্যে কি আছে? জয়েন্ট আছে। যেমন মানুষের পা আছে, মানুষের পায়ে কি হাঁটুতে জয়েন্ট আছে, গোড়ালির মধ্যে জয়েন্ট আছে। আমরা কি হবো? আর্থ্রোপোডা। মানুষ কোন ধরনের প্রাণী? আর্থ্রোপোডা। ঠিক আছে, আচ্ছা। এখন ভাইয়া আমরা আসলে আর্থ্রোপোডা হয়ে যাইতাম, কিন্তু কেন আর্থ্রোপোডা হই নাই? কারণ আমাদের নটোকর্ড আছে, ওদের সেটা নাই, তাই না? আচ্ছা, তো পৃথিবীর সব থেকে বেশি থাকে কোন পর্বের প্রাণীরা? এবং কত? লিখে রাখো 3/4, মানে 4 ভাগের 3 ভাগ যত প্রাণী আছে তার 4 ভাগের 3 ভাগ হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, মেডিকেল 20-21 আসছিল যে সর্ববৃহৎ পর্ব কোনটা? সহজ না? সালমান বলো, সর্ববৃহৎ পর্ব কোনটা? আর দ্বিতীয়? মলাস্কা। ওরা ধরি নাই তোমার আজকে। তুমি আজকে ভাই ক্রেস্টটা নিয়ে যাও, অনেকদিন ধরে এখানে বসে আছে ক্রেস্টটা। ঠিক আছে, ওকে। দেখো এখন আর্থ্রোপোডা ভাই খুব ইজিলি আমরা পড়বো। তো সন্ধিপদী প্রাণী আমরা নর্মালি জানি, এবং তোমরা আবার এটাও জানো যে আর্থ্রোপোডাতে হচ্ছে হয় যে অঞ্চলায়ন থাকে। পড়াইছিলাম না আমরা, মনে আছে? অঞ্চলায়ন শুধুমাত্র কার থাকে? ভালোভাবে আর্থ্রোপোডা। মনে পড়ে কিছু? আর্থ্রোপোডা কই? সেই ছবিটা কোথায় আমি দিছিলাম? আর্থ্রোপোডা অঞ্চলায়ন, এই যে অঞ্চলায়ন বা
ট্যাগমাটাইজেশন কার থাকবে? আর্থ্রোপোডা। কি কি অঞ্চল থাকে বলো তো? মস্তক, বক্ষ, উদর। রিপিট করো, কি কি? মস্তক, বক্ষ, উদর। তাই তিনটা হচ্ছে মস্তক, বক্ষ, উদর, এগুলো হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। তাহলে প্রত্যেকটা অঞ্চলকে আমরা কি বলবো? ট্যাগমাটা। ঠিক আছে, তাহলে পারবো এটা আমরা। এটা ক্রস দেবো কিভাবে? ওকে, চলে আসছি, চলে আসো, এখন চলে আসবো। হ্যাঁ, প্রথম 5টা পয়েন্ট সবাই বলো। সংগঠন মাত্রা কি হবে বলো? অঙ্গতন্ত্র মাত্রা। ভ্রূণীয় স্তর কি হবে? ত্রিস্তরী। সিলোম কি হবে? ইউসিলোমেট। প্রতিসাম্যতা কেমন হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। খণ্ডকায়ন কেমন হবে? অসম খণ্ডকায়ন। তুমি একটু ছবি দেখলো, এটা কি খণ্ডকায়নের মতো কিছু মনে হয়েছে? তো অসম খণ্ডকায়ন। কেন? এদের কি থাকে? মেইনলি অঞ্চলায়ন থাকে। এদের কি থাকে? অঞ্চলায়ন, মানে ট্যাগমাটাইজেশন থাকে। এবং অঞ্চলগুলো কি সবাই হচ্ছে ই করো, এই তীরটা আসলে এখানে হবে না, এটা এখান থেকে হবে। ঠিক আছে, ঠিক করে নাও। তাহলে এই অঞ্চলগুলোর নাম কি বলো? মস্তক, বক্ষ, উদর। এগুলো আমরা যখন ঘাসফড়িং পড়বো দ্বিতীয় অধ্যায়ে, তখন আরো ডিটেইলসে সবকিছু পড়া হবে। এখন মোটামুটি যা বলা যায় সেগুলো বলতেছি। মস্তক, বক্ষ, উদর। ওকে, এই তীরটা এখান থেকে দাও। ট্যাগমাটা হচ্ছে 3টা। এখন চলে আসো। হ্যাঁ, রক্ত সংবন্ধনটা কেমন? আমরা আগের দিন পড়ছি মক্ত, না এটা কি হবে? মুক্ত। ঠিক আছে, এটা কি হবে? মুক্ত। আচ্ছা, মুক্ত। রক্ত সংবন্ধনটা কি হবে বলো? মুক্ত। কেন মুক্ত? আর যাদের মুক্ত থাকে ওদের কি থাকে? হিমোসিল থাকে। কারণ রক্তগুলো সব কোথায় থাকে? কোন গহ্বরে থাকে? হিমোসিল নামক গহ্বরে, তাই না? রক্তগুলো থাকে হচ্ছে হিমোসিল নামক গহ্বরে, তাই রক্ত সংবন্ধনটা গুলো কি? মুক্ত। আচ্ছা, এবার আসো, এদের পরিস্ফুটন ঘটে ওই যে ডিম, লার্ভা, পিউপা, শুনছো না? এরকম আস্তে আস্তে বড় হয়, পরিস্ফুটন ঘটে। এটা আমরা ওই সময় ভালো করে পড়বো। পরিস্ফুটনের বাংলা হচ্ছে, মানে এখানে রূপান্তর ঘটে, রূপান্তরের ইংলিশ হচ্ছে মেটামরফোসিস ঘটে। এগুলো ওই সময় ভালো করে পড়া যাবে, এখানে এগুলো সব নাই। এবার হচ্ছে বহিকঙ্কাল, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, পরীক্ষাতে সবসময় আসবে। আচ্ছা, একটু আগে আমরা যাদেরকে দেখছি সবার কি ছিল? কিউটিকল। আর এটা কি হবে? কাইটিন। এটা কি হবে? কাইটিন। তাহলে আর্থ্রোপোডার বহিকঙ্কাল কি দিয়ে তৈরি? কাইটিন নির্মিত, বা কাইটিন থাকে, চারপাশে আবরণ থাকে, কাইটিনের আবরণ থাকে। এবারে কি আছে? নিয়মিত মোচন ঘটে। মানে কি? এই মোচন ঘটে মানে কি? মোচ হয় না, মুচড়ায়, দুষ্টামি করে। দেখো, আগে আমি বলি, শোনো। আমরা জানি যে সাপ, সাপের খোলস ত্যাগ করে না? চিন্তা করো, সিম্পল করে চিন্তা করো। সেটা হচ্ছে, মনে করো, কে বলছিল মুচড়ায়? অর্ঘ। ও যখন ছোট ছিল, মনে করো যখন 2 বছর বয়স, তখন ওর বাবা মা সুন্দর দেখে একটা জামা কিনে আনছে ও জন্মদিনে। বাবা, এটা হচ্ছে তোমার জামা, লাল জামা পাই, লাল জামা গাই, লাল জুতা পাই, তুমি হচ্ছে বাবু সেজে ঘুরে বেড়াবা। তো তখন ও হচ্ছে ওই জামাটা পরছে। এখন মনে করো ওর বয়স যখন 3 বছর 4 বছর হয়ে গেছে, তখন ও একদিন ভাবছে 2 বছর বয়সে আমার যেটা গিফট করছিল এটা আমি পড়ার চেষ্টা করি। ও পড়তেছে কিন্তু ওর গায়ে হচ্ছে না। এটা কি হবে? হবে না। তখন ওটা ফেলাই দেওয়া লাগছে না, যে এই জামা তো আর কোনোদিন পরা যাবে না, তাই না? এবার মনে করো ও ভাবছে কি, যে 4 বছর বয়সে ওর বাবার বলছে আমারে আরেকটা লাল জামা কিনে দাও, কিনে দাও। ও তখন কিনে দিছে। তখন 4 বছর বয়সে আমারও জামা পড়ছে। পরে 2 বছর 3 বছর পরে গিয়ে ও আবার ওটা পড়ার চেষ্টা করছে। ওটা কি পড়তে পারবে? ও তখন দেখে যে ওটাও পড়া যাচ্ছে না। তাহলে ও ওটাকে আবার রাখছে, মন খারাপ হয়ে গেছে। তখন ওর বাবা ওকে বোঝাইছে, বাবা দেখ, তুই যখন বড় হবি, যখন তোর 15-20 বছর বয়স হবে, তখন 15 বছর বয়সে যদি কোনো জামা কিনিস, বা 20 বছর বয়সে, ওটা তুই 80 বছর বয়সে পড়তে পারবি। তখন ওর একটু মনে সান্ত্বনা পাইছে যে না, এরপরে বড় হইলে তখন আর জামা সেটা পরা যাবে সবসময়। ঠিক আছে, তো দেখো মেইনলি যেটা হয়, এই যে ঘাসফড়িং বা যে চিংড়ি মাছ খুব কিন্তু ইম্পর্টেন্ট। চিংড়ি মাছ সবাই দেখছি না আমরা? ও, এদের অ্যান্টেনা থাকে, এটা তোমাদের বলতে ভুলে গেছি না, তোমরা তো পারো সবাই। এদের কি থাকে বলো? সামনে কি থাকে? এরকম এরকম অ্যান্টেনা থাকে। দেখো এরকম কি থাকে? অ্যান্টেনা। এই শিং না, এগুলা কি? অ্যান্টেনা। এবং এই অ্যান্টেনা গুলোর কাজ কি? অ্যান্টেনার কাজ কি? এই মনে করো টিভিতে অ্যান্টেনা থাকে না, সিগন্যাল দেয়, সিগন্যাল দেয়। অ্যান্টেনার কাজ কি? সংবেদ গ্রহণ করা। এখন আমাদের যে ঘাসফড়িং আছে আছে, আরে টাওয়ার লাগে না, মনে করো এখানে একটা অ্যান্টেনা দিয়ে একটা ঘাসফড়িং আছে, ওইখানে একটা আছে, ওদের অ্যান্টেনার মধ্যে কানেকশন হয়। হাই, যখন বলে হাই আমি এখানে, তুমি আসো, এই বেটা। তাই একটা স্ত্রী ঘাসফড়িং পুরুষ ঘাসফড়িং ডাকবে না? শুধু কি তোমরাই করবে নাকি সব? তাহলে ওদের সব সংযোগ কার মাধ্যমে হয় বলো? অ্যান্টেনার মাধ্যমে হয়। তাহলে ওদের কি থাকবে? অ্যান্টেনা থাকবে। সেটা 1 জোড়া হতে পারে, 2 জোড়া হতে পারে, 3 জোড়া হতে পারে, বুঝছো? বিভিন্ন রকম হতে পারে। আর ওই খোলসের কাহিনীতে আসি আমি। খোলসটা কি ছিল? খোলস হচ্ছে ওরা, মানে যখন ছোট থাকে তখন ওদের জামাটা হচ্ছে খোলস। যখন আস্তে আস্তে ওদের দেহ বড় হয়, তখন ওই ছোট জামা কি ওরা পড়তে পারে? জামা খুলে ফেলতে হয় না, মোচন করতে হয়। দিস ইজ কল্ড খোলস মোচন, বুঝছো? তাহলে ওদের কি করতে হয়? খোলস মোচন করতে হয়। তাহলে ওদের বারবার এরকম করে খোলস মোচন করে আস্তে আস্তে বড় হইতে হয়। ক্লিয়ার? তাহলে এদের যে চারপাশে কাইটিন থাকে, অর্থাৎ আমাদের চিংড়ি মাছের যে, যেটা আমরা ওই যে মাঝে মাঝে ছিলে রাখি,
বা অনেক সময় ওটা সব রান্না করে ওটা ছেলে ছেলে খাই, তো ওই জিনিসটা হচ্ছে কাইটিন। মনে থাকবা? মনে থাকবা না, মনে রাখতে পারবা? কাইটিন, ঠিক আছে। তাহলে কাইটিন কি পারবো আমরা? ওকে, কাইটিন পারবো, খোলসটা নিয়মিত মোচিত হয়। আচ্ছা এবার দেখো ইম্পর্টেন্ট কথা, খেয়াল করো, অ্যান্টেনা কি এক জোড়া বা দুজোড়া থাকে? পুঞ্জাক্ষী, খেয়াল করো, ওদের তো দেখতে হবে, না দেখলে ওরা বুঝবে কিভাবে সামনে কি আছে। ওদের আমাদের চোখে কিন্তু একটা সিম্পল গঠন আছে, সিম্পল স্ট্রাকচার, কিন্তু ওদের চোখে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক একক নিয়ে বড় একটা চোখ হয়েছে। দেখো পুঞ্জাক্ষী মানে দেখো আমি লিখছি পুঞ্জীভূত, মানে পুঞ্জ প্লাস অক্ষী, তাই না? পুঞ্জ মানে কি, কিসের পুঞ্জ? হ্যাঁ, ওদের লিখে রাখো একক, ওদের পুঞ্জভূত, সরি একক লেখা রাখবে, একক তো লেখা আছে। পুঞ্জীভূত এককের নাম কি? ওমাটিডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে তুমি কি লিখবা? তোমাদের একটু বলে রাখি, এরকম 2000 এর মতো ওমাটিডিয়াম নিয়ে একটা পুঞ্জাক্ষী হয়, এটা ঘাস ফড়িংয়ে, কম বেশি বিভিন্ন প্রাণীতে হতে পারে। তার মানে ঘাস ফড়িং এর ক্ষেত্রে এরকম হতে পারে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেকগুলা ওমাটিডিয়াম নিয়ে একটা অক্ষী হয়, তাই এই অক্ষীকে কি বলা হয় বলো? পুঞ্জাক্ষী। পারবো? অসংখ্য ওমাটিডিয়াম নিয়ে পুঞ্জাক্ষী হয়। এবার দেখো লাস্ট কোশ্চেন এবং সবথেকে ইম্পর্টেন্ট, যেটা এখান থেকে প্রচুর আসবে, আমরা একটু আগে পড়ছি অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি? তাহলে ভাইয়া এইটার রেচনাঙ্গটাও আমাদের পড়তে হবে। এদের রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। ছোটবেলায় পড়ছো না? মালপিজিয়ান বডি, আমাদের কিডনিতে কি থাকে? নেফ্রনে থাকে মালপিজিয়ান বডি, গ্লোমেরুলাস আর ভোমাস ক্যাপসুল মিলে কি তৈরি হয়? দেখো মানুষে কিন্তু মালপিজিয়ান নালিকা থাকে না, এটা ভুল করা যাবে না কিন্তু। এই জায়গাটাকে আমরা কি বলি? মালপিজিয়ান বডি, ঠিক আছে, বডি। আর আর হচ্ছে আর্থ্রোপোডাদের যে রেচনাঙ্গ তাকে তার নাম কি দেওয়া হয়? মালপিজিয়ান নালিকা। বিজ্ঞানী মার্সেলো মালপিজি এটা আবিষ্কার করে, তাই ওর নাম মালপিজিয়ান নালিকা। শ্বসন কি দিয়ে হয়? লিডিং পড়ে নিবা, খুব ইম্পর্টেন্ট না, দেহতল, ট্র্যাকিয়া, এগুলো লাগবে না। তাহলে দেখো মোটামুটি কি আমরা এদের অংশগুলো পারবো? আর্থ্রোপোডা, সর্ববৃহৎ পর্ব কোনটা? আর্থ্রোপোডা। এদের কি দেখা যায়? অঞ্চলায়ন, মস্তক, বক্ষ, উদর। তারপরে হচ্ছে এদের রক্ত সংবন্ধনটা কেমন হবে? মুক্ত। কি থাকবে? হিমোসিল থাকবে। এদের বাইরে কি থাকে? কাইটিন, এটা প্রচুর আসে, কাইটিন নির্মিত, এবং এটা কি নিয়মিত মোচিত হয়। আর এদের কি থাকবে? পুঞ্জাক্ষী থাকবে। পারবা? ওকে, তাহলে এটা আমাদের কাছে কমপ্লিট। আমরা নেক্সট দিন কিন্তু একাইনোডার্মাটা করাটা কিন্তু শুরু করে দিব, ঠিক আছে, মিস করা যাবে না।